সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত 10 মাসে ইউরোপের নেতারা আশ্চর্যজনক সব বিবৃতির জোয়ার বইয়ে দিয়েছেন। এসব বিবৃতিতে চরম অসঙ্গতিপূর্ণ, আপত্তিকর ও পক্ষপাতমূলক বক্তব্য প্রতিফলিত হয়েছে। ভাঙার রেকর্ড বাজানোর মতো তারা বারবার একই মন্ত্র উচ্চারণ করেন, আর সেটি হলো ইসরায়েলের নিজের আত্মরক্ষার অধিকার রয়েছে। ইসরায়েলের মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ ও নির্বিচার হত্যাকাণ্ডের কারণে গাজার বিপুল সংখ্যক নারী ও শিশুসহ 40,000-এরও বেশি নিহত হওয়ার বিষয়টি আলোচনায় উঠে আসে। তখন ইউরোপের সেই নেতারা তোতা পাখির মতো ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের বুলি আওড়াতে থাকেন। গাজা যুদ্ধে ইউরোপের নেতাদের ভূমিকার নানা দিক নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। ইউরোপীয় নেতাদের মুখপাত্ররা গাজা উপত্যকায় বেসামরিক মানুষের হতাহত হওয়ার বিষয়ে কোনো মানসম্পন্ন বিবৃতি প্রদান করেনি। সেই বিবৃতিতে সাধারণভাবে প্রথম বাক্যটি থাকে, ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে। তাদের বার্তাটি হচ্ছে অত্যন্ত দ্ব্যর্থহীন ও স্পষ্ট। ইসরায়েলের অধিকারের কথাটি প্রথমে আসবে, আর অন্য সবকিছুই সেকেন্ডারি। কথা বিশ্বাস করা খুবই কঠিন। 7ই অক্টোবরের আগে গাজা ও পশ্চিম তীরে কি ঘটেছে, আর এরপর থেকে গত 10 মাসে এই অঞ্চলে কি ঘটছে তার আইনগত বাস্তবতার বিষয়ে ইউরোপের নীতি নির্ধারকরা কোনো ব্রিফ করেনি। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি অবস্থান হলো তারা একটি দখলদার শক্তি। কাজে দখলদার শক্তি হিসেবে নিজের আত্মরক্ষার কোনো অধিকার ইসরায়েলের নেই। দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের এই অবস্থান 1967 সালের 6 জুন থেকে শুরু হয়। এখনও পর্যন্ত তা অব্যাহত আছে। 2005 সালে ইসরায়েল গাজা উপত্যকা ছেড়ে চলে আসলেও ইহুদি বর্ণবাদী এই দেশটির অবস্থানে কোনো হেরফের হয়নি, কারণ ছোট এই উপত্যকার জল, স্থল ও আকাশপথ এখনও পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণ করে। এখানকার খাদ্য, পানি ও বিদ্যুৎ সরবরাহ ইসরায়েলি করে থাকে। আইনগত দিকে ধারাবাহিকতা বিবেচনায় নিলে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধকে অস্বীকার করা হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে ফরাসিদের প্রতিরোধের অধিকারকেও অস্বীকার করতে হয়। সমসাময়িক ঘটনার উদাহরণ টানতে গেলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের সেনাদের প্রতিরোধ যুদ্ধের অধিকারকেও অস্বীকার করতে হয়। বর্তমানে ইউক্রেনের সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে হামলা করছে। ইউরোপের নেতারা ইউক্রেনের প্রতিরোধের অধিকারকে সমর্থন করেন। তারা চান এই যুদ্ধ যেন রাশিয়ার ভেতরেও সম্প্রসারিত হয়, কিন্তু এই নেতারা কোনোভাবেই ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ যুদ্ধকে সমর্থন করতে রাজি নন। কথা ঠিক, ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের লড়াইয়ে সশস্ত্র সংঘাতের আন্তর্জাতিক যেসব বিধিবিধান আছে সেগুলো মানতে হবে, কারণ এসব বিধিবিধান লঙ্ঘন করার অভিযোগেই হামাসের গাজা প্রধান ইয়াহিয়া সিনওয়ার, কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফ ও রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে অভিযোগ গঠন করা হয়েছে। আইসিসির তুলনায় ইসরায়েলের বিচার যে দ্রুততার সাথে ও চূড়ান্তভাবে কার্যকর করা হয় তার প্রমাণ ইতিমধ্যেই তারা দেখিয়ে দিয়েছে, কারণ শেষের 2 জনকে ইসরায়েল ইতিমধ্যে হত্যা করেছে। গত 31শে জুলাই ইরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ইসমাইল হানিয়া। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে তারা গত 13ই জুলাই দক্ষিণ গাজায় বিমান হামলা করে মোহাম্মদ দেইফকে হত্যা করেছে। এই ব্যাপারে ইতালির সাবেক কূটনীতিক মার্কো কার্নেলোস মিডল ইস্ট আইতে লেখা এক নিবন্ধে বলেছেন, এটাই যদি হয় আইনভিত্তিক বিশ্ব ব্যবস্থার ব্যাপারে আমাদের প্রিয় ইউরোপীয় নেতাদের ধারণা, তাহলে একথা বলতেই হবে তারা এবং আমরা সকলেই গভীর সংকটের মধ্যে রয়েছি। গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলের গণহত্যা ও ধ্বংসযজ্ঞ এবং লেবাননের হিজবুল্লাহর সাথে ইসরায়েলের চলমান লড়াই কোনোভাবেই যেন অবশিষ্ট বিশ্বের বিবেককে জাগ্রত করতে পারছে না। যদিও যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি গত 12ই আগস্ট একটি বিবৃতি দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির দেয়া খুবই গুরুত্বপূর্ণ এই বিবৃতিতে বলা হয়েছে, একটি অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছা ও জিম্মিদের মুক্তি নিশ্চিত করার সুযোগ হাতছাড়া যাতে না হয় সেজন্য আমরা ইরান ও তার মিত্রদেরকে হামলা করা থেকে বিরত থাকার আহ্বান জানাই। শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরির পথে অচলাবস্থার সৃষ্টি করে এমন কোনো কাজ তারা করলে সেটার দায়-দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়ে কোনো দেশ বা জাতি লাভবান হবে না। ইউরোপের গুরুত্বপূর্ণ 3টি দেশের 10টি বাক্যের এই যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়া থেকে বিরত থাকার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেয়া হয়েছে। কিন্তু বিবৃতিতে একবারও ইসরায়েলের নাম উচ্চারণ করা হয়নি, অথচ ইসরায়েল তার দেয়া অস্ত্রবিরতি চুক্তির শর্ত থেকে নিজেরাই বারবার সরে আসছে। কয়েকদিন পরপর নতুন নতুন শর্ত আরোপ করে অস্ত্রবিরতি চুক্তির আলোচনাকে খেলো করে তুলেছে। এতেই প্রমাণ হয় ইসরায়েল তার জিম্মিদের মুক্ত করতে আগ্রহী নয়। ইসরায়েল অস্ত্রবিরতি ও জিম্মি মুক্তির আলোচনাকে দীর্ঘায়িত করার কৌশল নিয়ে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে নির্বিচার হামলা করে গণহত্যা অব্যাহত রেখেছে। প্রতিদিনই তারা গাজার বিভিন্ন স্কুল, হাসপাতাল ও জাতিসংঘ পরিচালিত অফিসে বোমা হামলা করছে। এমনকি ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা করে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে আঞ্চলিক যুদ্ধের আগুনকে আরও প্রজ্বলিত করে দিয়েছে। ইউরোপের নেতারা ইসরায়েলের কোনো দোষই খুঁজে পাচ্ছে না। কিন্তু ইউরোপীয় নেতারা কি একথা নিজেরাই বিশ্বাস করেন? ইরান ও তার মিত্র হামাস ও হিজবুল্লাহকে দোষারোপ করে এ ধরনের পক্ষপাতমূলক ও বাস্তবতা বিবর্জিত বিবৃতি দিয়ে তাদেরকে প্রতিশোধমূলক হামলা চালানো থেকে বিরত রাখতে পারবেন? ইতালির সাবেক কূটনীতিক মার্কো কার্নোলোসের মতে ইউরোপের গুরুত্বপূর্ণ 3 দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি তাদের যৌথ বিবৃতিতে প্রকৃত সত্য তুলে ধরতে ব্যর্থতার পরিচয় দিয়ে আরও একটি সুবর্ণ সুযোগ নষ্ট করল। দেশ 3টি সাহসের সাথে স্পষ্ট করে বলতে পারত, বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েল সরকার 7ই অক্টোবরের পর থেকে 10 মাস ধরে উস্কানিমূলক কর্মকাণ্ড করে আসছে। কিন্তু সত্য কথাটা উচ্চারণ করার সাহস দেখাতে না পারায় তারা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার শেষ সুযোগটিও হারিয়ে ফেলল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমারের সহযোগীরা ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইলানের সাথে ইসরায়েলি সংবাদ মাধ্যমে সম্প্রতি প্রকাশিত একটি সাক্ষাৎকারের প্রতি তাদের নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারতেন। এতে তাদের এই 3 নেতাই উপকৃত হতেন। মোশে ইয়ালন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক সার্কেলের শান্তিপ্রিয় নয়, একজন কট্টরপন্থী হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু এরপরও তিনি তার ওই সাক্ষাৎকারে ইসরায়েলে ইহুদি শ্রেষ্ঠত্ব বা আধিপত্যবাদ প্রতিষ্ঠার বিপদ সম্পর্কে সতর্কবার্তা উচ্চারণ করে বলেছেন, এর পরিণতিতে মেইন ক্যাম্পের বিপরীত কিছু হতে পারে। সাক্ষাৎকারে মোশে ইয়ালন বলেছেন, আপনারা ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন গাভিরকে নিয়ে আলোচনা করেন। তাদের তো একজন রাব্বি রয়েছে, তার নাম ডভ লিওর। তিনি তো আন্ডারগ্রাউন্ড ইহুদিদের একজন রাব্বি, যিনি জেরুজালেম ডোম অব দ্য রক উড়িয়ে দিতে চান। কিন্তু তার আগে তিনি জেরুজালেমের বাসাগুলো উড়িয়ে দিতে চান। কিন্তু কেন? শেষ যুদ্ধ যত তাড়াতাড়ি শুরু করা যায় সেজন্য। মোশে ইয়ালেন তার সাক্ষাৎকারে আরও বলেছেন, শেষ যুদ্ধের শর্তাবলী সম্পর্কে তারা কি বলেছেন অথবা স্মোট্রিচের বশ্যতা স্বীকার করানোর ব্যাপারে ধারণা কী রকম তা আপনারা শোনেননি। এদের দ্বারাই পরিচালিত হচ্ছে নেতানিয়াহুর সরকার। শেষ যুদ্ধের ধারণা ধারকবাহক এই কট্টরপন্থীরা নেতানিয়াহুকে ব্ল্যাকমেইল করে সরকারের সব সিদ্ধান্ত নিচ্ছে, অথচ এদেরকে ম্যাক্রো, শোলস, স্টারমার এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হয় অবজ্ঞা করছেন, নয়তো সহ্য করে যাচ্ছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।